অভিজিৎ গাঙ্গুলি, আমি নাম করেই বলছি, আমি রেখে ঢেকে রাগডাক গুড়গুড় করে বলি না। আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেট কি, শুনেছেন আপনি মুখের ভাষা? অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত, বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে। যে মহিলা বাংলার 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ মায়েদের বোনেদের কন্যাশ্রী দিয়েছে, 10 কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে, সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী দাম জিজ্ঞেস করছে। আমি আজকে মমতা ব্যানার্জির দাম বলতে এসেছি, কাগজটা দাও। মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম, এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম। মমতা ব্যানার্জির দাম, তুমি যার টিকিট হয়ে রাজনীতি করো, সে মাথা নিচু করে মমতা ব্যানার্জিকে প্রণাম করে, আর তুমি মমতা ব্যানার্জির দাম জিজ্ঞেস করছো। এই মমতা ব্যানার্জির দাম বাংলার 10 কোটি মানুষের দাম, সতীশ সামন্তর বিপ্লবী মাটির দাম। যে নরেন্দ্র মোদীর টিকিট ধরে তুমি রাজনীতি করো, সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জিকে। এটা বাংলার মাটি, দুর্জয় ঘাটি। এই মাটিকে কলুষিত হতে দেবেন না, কলঙ্কিত হতে দেবেন না। দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম। ক্ষমতা আছে অভিজিৎ বাবু, আপনার দামটা তো সবাই জানে, বিজেপির তমলুকের টিকিট। আপনার দামটা তো জনসমক্ষে, আপনি লোকেদের চাকরি খেয়েছেন, যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায়, সিপিএম এর কথায়। উনি একটা কথা ঠিক বলেছেন, বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই, আমাদের সিপিএম এর সাথে লড়াই। ঠিক বলেছেন, তার কারণ লড়াইটা হচ্ছে 2 নম্বরে কে, সিপিএম না বিজেপি। 1 নম্বরে তৃণমূল জিতে রয়েছে। আপনার লড়াই সত্যি সিপিএম এর সাথে। আমি আপনাদের খালি অনুরোধ করব, সময় সংক্ষেপ, আমাকে ফিরতে হবে। আমি আবার 4 তারিখের পরে জুন মাসে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো। আপনারা ভোটটা দেবেন। এটা যে মেদিনীপুরের মাটি, লড়াই সংগ্রাম করে দেশকে আন্দোলনের পথ দেখিয়েছিল স্বাধীনতা আন্দোলনে। যে মাটির মানুষ কোনোদিন মাথা নিচু করেনি, মেরুদণ্ড বিক্রি করেনি, সেই স্বাধীন চেতা মানুষের মাথা যাতে আগামী 50 বছর এই মাটিতে উঁচু হয়ে থাকে, এটা তার লড়াই। এটা যে আমাদের মাটিকে কলুষিত কলঙ্কিত করেছে, কখনো গরিব মানুষের টাকা আটকে, কখনো সন্দেশখালির মতো মিথ্যে ঘটনা করে মহিলাদের সম্ভ্রম 2000 টাকায় লুণ্ঠিত করে দিল্লির তল্পি বাহকার কৃতদাসত্ব করে যারা বিক্রি করেছে দিল্লির কাছে, তাদেরকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই। আমি আপনাদের খালি অনুরোধ করব, মাথা উঁচু করে ভোটটা দেবেন। সবাই নিজের ভোট মাথা উঁচু করে আগামী 25 তারিখ দেবেন। তমলুকে যে লড়ছে দেবাংশুর বোতাম 2 নম্বর, আমার বোতামও 2 নম্বর। আপনারা 25 তারিখে কোমরটা ভাঙবেন, আর 1 তারিখে যখন ডায়মন্ড হারবারে ভোটটা হবে, আমি এদের মাজা সহ ঘাড় ভাঙবো এবং বহিরাগতদের বিদায় দেব। আমি আপনাদের বলছি, যারা আমাদের মাটিকে দিল্লির বুকে, যে অমিত শাহ কলকাতার বুকে 2019 সালে এই মাটির বীর সন্তান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভেঙেছিলেন, সেই অমিত শাহর পদলেহন করে যে বিজেপিতে যোগদান দিয়ে এই মাটিকে বিক্রি করেছে দিল্লির বুকে, তাকে উচিত শিক্ষা দেওয়ার লড়াই। আপনাকে খালি একটা অডিও ক্লিপ শোনাবো, মেদিনীপুরের মাটিকে কিভাবে কুলসিত করছে। উনি বলেন বিজেপি গঙ্গা আর তৃণমূল নর্দমা। আমি খালি একটা অডিও ক্লিপ আপনাদের শোনাবো, শুনুন। মহিলার বাচ্চা, সুয়ারের বাচ্চা, সুয়ারের বাচ্চা, সুয়ার
মেদিনীপুরের সংস্কৃতি শুনুন। যে মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, বীরেন্দ্র শাসমল, সুশীল ধারা, সতীশ সামন্ত, মাতঙ্গিনী হাজরার মাটি, সেই মাটির সম্মান কি করে ভারতবর্ষের বুকে নষ্ট করছে খালি শুনুন। এবার আমি তমলুকের ভাইদের মায়েদের জিজ্ঞেস করতে চাই, নর্দমাটা কে? নর্দমাটা কে? নর্দমাটা কে? নর্দমাটা কে? ব্লিচিং আর ফিনাইলটা কোথায় দিতে হবে? তিনি কোথায় কোথায় বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ নাকি ফিনাইল দিয়ে পরিষ্কার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই ভাষা শুনেছেন কোনদিন? নর্দমাকে, নর্দমার কিটকে ব্লিচিং কার মুখে দেবেন? ফিনাইল কার মুখে দেবেন? হারপিক কার মুখে দেবেন? ব্লিচিং পাউডার কার মুখে দেবেন? আগামী 2 তারিখ দেবেন, দেখবেন তমলুকের মাটি যারা কলুষিত করার চেষ্টা করেছে এদেরকে খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বরে বোতাম টিপে দেবাংশুকে ভোট দেওয়া মানে এই গদ্দার মির্জাফরদের 2টো করে গণতান্ত্রিক ভাবে গালে কষিয়ে চড় মারা। এবং যে সুযোগ আপনি পাচ্ছেন আগামী 25 তারিখ, ভারতবর্ষে হয়তো এই সুযোগ আর কোনোদিন পাবেন না। কোথায় আছে স্যাকরা টুকটাক কামারের এক ঘা। আপনাকে যেভাবে নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, শোষিত করে রেখেছে, এক ঘায়ে এক কোপে যারা দেশদ্রোহীকে এই তমলুকের মাটি থেকে দাঁড় করিয়েছে তাদেরকে এমন ভাবে জবাব দেবেন 10 বছর যাতে তমলুকে ঢুকতে সাহস না পায়। সিপিএম আর আতাত দেখেছেন তো, সৌমেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা হয়েছিল, কে মামলা লড়ছিল জানেন? বিকাশ ভট্টাচার্য। আর এই অভিজিৎ গাঙ্গুলি বলে আমি কাজ শিখেছি বিকাশ ভট্টাচার্যের কাছে। 2 আর 3 বোঝাপড়া। 1 নম্বর তো তৃণমূল হয়ে গেছে, যে 2 নম্বর কে হবে? আমি আপনাকে বলছি এমন ব্যবধানে জেতাবেন। আমি আবার জুন মাসের 30 তারিখের আগে এখানে এসে আপনাদের সাথে মিলিত হব এবং বিজয় উৎসব করে জয় ভাগ করে দেব। কিন্তু জেতানোর দায়িত্ব আপনাদের নিতে হবে। যে 4 বছর ধরে যারা এই মাটিকে কলঙ্কিত করেছে, কালিমালিপ্ত করেছে, কলুষিত করেছে, বাংলাকে নিপীড়িত, বঞ্চিত, লাঞ্ছিত, শোষিত করে রেখেছে, গরিব মানুষের 100 দিনের টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, একাধিক প্রকল্পের টাকা সব বন্ধ। আপনি আমাকে দেখাতে পারবেন যে বিজেপির কোন প্রতিনিধি গত 3 বছরে একটা চিঠি লিখে কেন্দ্রের সরকারকে বলেছে আপনারা বাংলার গরিব মানুষের টাকা ছেড়ে দিন? আরে আপনাদের টাকা লাগবে না। যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন এদের থেকে চাইবেন না, 6 মাস দেরি হবে, এদের সরকার আর থাকবে না। আমাদের সরকার আগামী দিন 31শে ডিসেম্বর 2024-এর আগে বাড়ির প্রথম টাকা, কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে পৌঁছে দেবে। এই সরকার থাকবে না। 10 বছর আগে একটা রান্নার গ্যাসের দাম ছিল 400 টাকা, আজকে সেই রান্নার গ্যাসের দাম 1000 টাকা। মুগ মসুরের ডাল ছিল 40 টাকা, সেই মুগ মসুরের ডাল আজকে 160 টাকা কেজি। চা পাতা ছিল 100 টাকা কেজি, সেই চা পাতার দাম আজকে 280 টাকা কেজি। রসুন ছিল 70 টাকা কেজি, সেই রসুনের আজকে দাম 430 টাকা কেজি। দুধ ছিল 20 টাকা লিটার, আজকে দুধের দাম 60 টাকা লিটার। একটা ডিমের দাম ছিল 2.5 টাকা, সেই ডিমের দাম আজকে বাজারে 7 টাকা। এই হচ্ছে মোদিজির গরিব বিরোধী, জনবিরোধী সরকারের নিদারুণ উদাহরণ। আর আমাদের সরকার 13 বছর ধরে ক্ষমতায়। এখানে ভোট কবে? 25 তারিখ। আজকে কত তারিখ? 17 তারিখ। প্রচার শেষ কবে? 23 তারিখ। এখনো 6 দিন সময় আছে। আমি বলবো বিজেপির ছোট বড়, সেজো মেজো, মাঝারি নেতা যে আমার কথা শুনছো সংবাদ মাধ্যমের সামনে, 10 বছর কেন্দ্রে তোমাদের সরকার রয়েছে আর 13 বছর রাজ্যে আমাদের সরকার রয়েছে। এই মেদিনীপুরের মাটিতে, অবিভক্ত মেদিনীপুরের যে কোনো বুথে
জায়গা তুমি ঠিক করো, সময় তুমি ঠিক করো, মঞ্চ তুমি ঠিক করো, সঞ্চালক তুমি ঠিক করো। তুমি তোমার রিপোর্ট কার্ডটা নিয়ে এসো যে 10 বছরে তোমার মোদী মেদিনীপুরকে কি দিয়েছে আর আমাদের মামাটি মানুষের সরকার মেদিনীপুরের জন্য কি করেছে। দেখি কত ধানে কত চাল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কি? দিলীপ ঘোষ বলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পিতৃ পরিচয় কি? উনি বলছেন নর্দমার কীট। আপনি দেখুন, এই মেদিনীপুরের সন্তান যোগী আদিত্যনাথকে বলে যোগী জি, অমিত শাহকে বলে অমিত জি, মোদীকে বলে মোদী জি, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে বলে হিমন্ত জি, আর যাকে বাংলার 10 কোটি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তাকে বলে মমতা। আপনি বলুন, এদেরকে জবাব দেবেন না? দেবেন না? এই গড় বিদ্যাসাগরের গড়, এই গড় সর্বাধি নায়কের গড়। এই গড় কোনো পরিবারের নয়, এটা মানুষের গড়। আগামী দিন আপনার অধিকারকে সামনে রেখে আর মেদিনীপুরের মাটির সম্মান যাতে সারা ভারতবর্ষের কাছে ছোট না হয় সেটা মাথায় রেখে ভোট দেবেন। তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস ভুলে যান। আপনার জীবন, জীবিকা, অধিকার, সন্তানের ভবিষ্যৎ, কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য তাকে বাঁচিয়ে রাখার লড়াই। যারা মেদিনীপুরের মাটি দিল্লিতে বিক্রি করে দিতে চেয়েছে নিজের পিঠ বাঁচানোর জন্য খালি ইডি সিবিআই এর তরফ থেকে, আমরা সবার দাম জানি। আমরা শুভেন্দু অধিকারীর দাম জানি, আমরা অভিজিৎ গাঙ্গুলির দাম জানি। ওরা ভেবেছিল হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ওরাও জানবে, মানুষের কাছে জিজ্ঞেস করবে। আরে দাম তো পণ্যের হয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা টাকা দিয়ে কিনবেন? আমার পিছনে তো এতটি ডিসিবিআই লাগিয়েছিল, কিনুন আমাকে। গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে, গলা কেটে দিলেও বন্দে মাতরম বেরোবে। আমরা মাথা নত করার লোক নই। বীরেন্দ্র শাসমলকে যখন পোড়ানো হয়েছিল না, দাহ করা হয়েছিল, তিনি এই মেদিনীপুরের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। একমাত্র লোক যে বলেছিল আমাকে যখন দাহ করবে আমার শরীরটা, আমার মাথাটা যেন আকাশের দিকে থাকে, আমাকে দাঁড় করিয়ে দাহ করবে যাতে মানুষ বোঝে যে এই মেদিনীপুরের মাটির বীর সন্তান ব্রিটিশদের কাছে আত্মসমর্পণ করেনি। আর সেই মেদিনীপুরের মাটিকে যারা দিল্লির বুকে নিজেকে ইডি সিবিআই থেকে বাঁচাতে, সারদা, নারদা, রোজভ্যালি থেকে বাঁচাতে নিজেকে বিক্রি করে দিয়েছে, তাদেরকে শুধু উচিত শিক্ষা নয়, এই বড় বড় ভাষণ যারা করেছে, বড় বড় ভাষণ যারা দিয়েছে, ভাষণ দিতে হলে এসো, রিপোর্ট কার্ড নিয়ে এসো, মিডিয়ার সামনে তোমার সাথে আমার লড়াই হবে, এসো, 10 বছরের ক্ষতি আর নিয়ে এসো, মেদিনীপুরের মাটির জন্য মোদী কি করেছে, কি হওয়া উচিত কি না। দম আছে শুভেন্দু অধিকারী? দম আছে 10 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসবে? দম আছে? বলছে বাড়ির জন্য মোদীজি টাকা দিয়েছে। আরে 4 বছরে 10 পয়সার যদি হিসাব দিতে পারে যে 2021-এর পর 10 পয়সা বাড়ির জন্য দিয়েছি, আমি আপনাদের কাছে এক একজনের বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে আজকের বক্তব্যের জন্য ক্ষমা চাইব যদি প্রমাণ করতে পারে। 10 পয়সা দিয়েছে যদি বলতে পারে, 10 পয়সা 2021-এ হারার পর পয়সা দিয়ে কিনবে, তোমার টাকার দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় 2,12,00,000 মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে 25,000 কোটি টাকা খরচা করে। আমরা যদি 25,000 কোটি টাকা খরচা করে দিল্লি সরকারের কোনো সাহায্য সহযোগিতা ছাড়া লক্ষ্মীর ভান্ডার দিতে পারি, 50,000 কোটি টাকা খরচা করে বাংলার 50 লক্ষ মানুষকে আবাস প্রকল্পে তার বাড়ির ছাদও দিতে পারি। আপনি দেখুন, এত দুরম্বরী, কোথাও গিয়ে বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হবে, আবার কোথাও গিয়ে বলছে 3,000 টাকা লক্ষ্মীর ভান্ডার দেবো। আচ্ছা, অমিত শাহ এসে বলছে 100 টাকা বাড়াবো, আর শুভেন্দু বলছে 3,000 দেবো। বিরোধী দলনেতা এক কথা বলছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলছে। আপনি ভাবুন কি নির্লজ্জ। আরে মিথ্যে কথা বললেও তো একটা একতা ডাকরে ভাই, তুই এক কথা বলছিস, তোর নেতা এক কথা বলছে, তুমি এক কথা বলছো, তোমার নেতা এক কথা বলছে, তোমার নেতা বলছে 100 টাকা বাড়াবো, তুমি বলছো 3,000 টাকা দেবো। আমার মনে প্রশ্ন জাগে, আচ্ছা ত্রিপুরায় কার সরকার? আপনারা বলুন। আসামে কার সরকার? রাজস্থানে কার সরকার? মহারাষ্ট্রে কার সরকার? গোয়াতে কার সরকার? গুজরাটে কার সরকার? উত্তরপ্রদেশে কার সরকার? লক্ষ্মীর ভান্ডার করে দেখো, কে পালন করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের একজনকে নয়, 5 জন মহিলা থাকলে 5 জন মহিলাকে এই লক্ষ্মীর ভান্ডার দিয়েছে। তুমি করে দেখাও না। তুমি বলছো বাংলা এনে দেবো। আরে যদির কথা নদীতে, বাপের জন্মে বাংলায় আসবে না। বাংলার মানুষ বিজেপিকে কোনোদিন বাংলায় সুযোগ দেবে না। খালি করে দেখাও
যদি করে দিতে পারো, ও তো কথায় কথায় খালি ভাইপো, সকাল বিকেল স্বপনে শয়নে, ঘুম থেকে উঠছে রাত্রে শুতে যাচ্ছে ভাইপো 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 ভাইপো। আরে আমি রাজনীতি ছেড়ে দেবো, একবার করে তো দেখাও। শ্বেতপত্র প্রকাশ করতে বলছি। আপনি আবাস যোজনায় 10 পয়সা দিয়েছেন, তার শ্বেতপত্র প্রকাশ করে দেন।